ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাবি ছাত্রদল নেতা সংগঠন থেকে আজীবন বহিষ্কার, শাস্তির দাবিতে রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সপ্তম দিনের মতো চলছে জাকসু নির্বাচনের প্রচার, বহিরাগতদের নিয়ে শঙ্কায় প্রার্থীরা। নিরাপত্তা জোরদারের কথা বলছে প্রশাসন। সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ যেহেতু অবস্থান করছে, সেটা আমরা মনে করছি যে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে। বহিরাগতের বিষয়টা, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন উদাসীন। যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে তারা কেউ যেন হলে না থাকে। গাজীপুরের টঙ্গীতে বেপরোয়া অপরাধীরা লাগামহীনভাবে বেড়েছে চুরি, ছিনতাই, ঝরছে প্রাণ, আতঙ্কিত বাসিন্দারা। ওপেন, এটা মোবাইলে দেখার কিছু না, আমাদের চোখের সামনে হরহামেশা হয়। ভয়ে ধরেও না, দাঁড়া তামসা দেয়। ওখানে যদি ওগুলো না দিয়ে দেয় তাহলে মনে করেন মানে পারমা ভাইয়া হুমকিও দিছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক নেতাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করেছে ছাত্রদল। অভিযুক্ত আনিসুর রহমান শাহ মখদুম হল ছাত্র দলের সহ সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। এর আগে আনিসের শাস্তির দাবিতে গতরাতে ক্যাম্পাসে জুলাই 36 হলের সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা। 3 দফা দাবি জানান তারা। সোমবার রাত 11টার পরে হলে ফেরায় জুলাই 36 হলের 91 ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরদিন নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এই সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের জেরে ছাত্রদল নেতা আনিসুরের আইডি থেকে ছাত্রীদের নিয়ে কটূক্তি করা হয়। তবে অভিযুক্তের দাবি, ওই সময় ফেসবুক আইডি তার নিয়ন্ত্রণে ছিল না। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। সকালে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। রোববার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। রাকসুতে 23টি পদে 395 জন, হল সংসদে 764 ও সিলেট সদস্য পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন 84 জন। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। একই দিনেই গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। দর্শক, এই বিষয়ে আরো জানবো, সহকর্মী তারেক মাহমুদ সেই খবরগুলো রাখছেন। তারেক, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিলেন, একটু বিস্তারিত জানতে চাই, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। ইশরাত, এখন পর্যন্ত মোট 7 জন মনোনয়ন যারা তুলেছিলেন তারা 7 জন জমা দিয়েছেন এবং একটু আগেই আমি দেখতে পাচ্ছি যে যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তারা আসছেন এবং একজন নারী প্রার্থী রয়েছে, তিনিও কিন্তু এসেছেন। আমরা একটু তার কাছে জানতে চাইব যে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত প্রশাসন এই সঠিক সময় নির্বাচন করতে পারবে কিনা আপনাদের কি মনে হয়? আসলে এখন পর্যন্ত যে আমাদের অনেকগুলো ডেট চেঞ্জ হয়ে গেছে, যে নির্বাচনের ডেট বারবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা চাই যে 25 তারিখ যে নির্বাচন হচ্ছে সেটা আসলে সেই তারিখ অনুযায়ী যেন আমাদের যে নির্বাচন সেটা নিশ্চিত করা হোক এবং ক্যাম্পাসে আসলে মেয়েদের যে প্রার্থীতে হওয়ার পর যে অনিশ্চয়তা, যে সাইবার বুলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং যে ফিল্ড আছে সেটা আসলে নিশ্চিত করুক। প্রথম বর্ষের তো শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করেছে, তো প্রথম বর্ষের যারা আসছে তাদের কাছে আপনারা তাদের কি মতামত পাচ্ছেন, আপনারা কি বলছেন? আসলে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তারা আসলে ক্যাম্পাসের প্রাণ, তাদেরকে নিয়েই আসলে একটা সুন্দর এবং যে উৎসবমুখর পরিবেশে আসলে আমরা চাই যে রাকসু সেটা আসলে নিশ্চিত করতে, এবং আমরা তাদের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তারাও আসলে খুবই খুশি হয়েছে, তারা যে প্রথম ভোটাধিকার সেটা আসলে তারা প্রয়োগ করতে পারছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে যারা মনোনয়ন জমা দিতে এসেছেন, একটু আগে কিন্তু আরেকজন জমা দিতে এসেছেন, একটু তার কাছেও জানতে চাইব যে প্রথম বর্ষের যারা প্রার্থী রয়েছে, যারা ভোটার রয়েছে, তাদেরকে তো শেষ সময়ে অন্তর্ভুক্ত করা হলো। আসলে আপনারা তাদের সাথে কথা বলে কি বুঝছেন, তাদের মনোভাব, তারা কি চাচ্ছে আসলে?
আমি হচ্ছে তাদের অন্তর্ভুক্ত করার আগে তাদের সাথে আমি কথা বলেছি, ইভেন বেশ কয়েক ডিপার্টমেন্টের ছেলেপেলেদের সাথে আমি কথা বলছি গণসংযোগ করতে গিয়ে। তারা হচ্ছে মানে একটাই জিনিস চেয়েছে যে যৌক্তিক সময় 25 তারিখে যে দিয়েছে তার মধ্যে যদি তারা কমপ্লিট করে তাহলে হচ্ছে তারা সুস্থভাবে তারা এটা নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। এবং এখন পর্যন্ত 479 জন কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে এবং সকাল থেকে মোট 7 জন মনোনয়ন কিন্তু জমা দিয়েছে এবং এই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন যে জমা দেওয়ার যে সময় সেটি কিন্তু রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। জি, বুঝতে পেরেছি তারেক, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সপ্তম দিন সকাল থেকেই শুরু হয় প্রার্থীদের গণসংযোগ। ভিপি, জিএস, এজিএস সহ সকল প্রার্থীরাই যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মন জয়ের চেষ্টাও করছেন তারা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। অবাধ ও নির্বিঘ্ন নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এছাড়া সকল প্রার্থীকেই ডোপ টেস্ট করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর হবে জাকসুর ভোট গ্রহণ। ঘোষণা করা হয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ প্রার্থীদের 7টি প্যানেল। যেহেতু আজকে প্রচারণা অনেকদিন হয়ে গিয়েছে, বেশ রমরমা পরিবেশ, দেখা যায় যে ফেস্টিভ, এক একটা ফ্যাকাল্টির সামনে হচ্ছে আমরা সবাই কাগজ দিচ্ছি, সবাই কথা বলছে, বেশ আমেজের একটা মুহূর্ত যাচ্ছে ক্যাম্পাসে। যেহেতু আমাদের এখানে পরিবহন একটা সমস্যা বিদ্যমান, সেহেতু শিক্ষার্থীদের জন্য যারা পার্সোনাল ভেহিকেল ব্যবহার করতে চায়, সাইকেল অথবা স্কুটির জন্য একটা ইউনিভার্সিটির এককালীন লোনের ব্যবস্থা করবে, যেটা পরিশোধযোগ্য হবে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো সমস্যা সুন্দরভাবে সমাধান করবে এবং সঠিক সময়ে আমাদের জাকসু উপহার দেবে। এদিকে জাকসু নির্বাচনে বহিরাগত আর হলে থাকা শিক্ষা জীবন শেষ হওয়া শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তার শঙ্কা দেখছেন প্রার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 33 বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভোটাররা কষতে শুরু করেছেন প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব। তবে এর মাঝে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখে প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে। প্রশ্ন উঠেছে ক্যাম্পাসে বহিরাগত আর আবাসিক হলে থাকা শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের নিয়ে। অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আসলেই এই জাকসু নির্বাচনে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন, যেটি আমাদের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি অশনি সংকেত বলে আমরা মনে করছি। হলগুলোতে শিক্ষার্থীদের, সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ যেহেতু অবস্থান করছে, সেটা আমরা মনে করছি যে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে এবং অনেক বেশি প্রভাবও তৈরি করতে পারে। মেয়াদের জন্য এটা আসলে যারা শেষ হয়েছে তারা আমাদের প্রশাসনের বিষয়ে খুব ধীর গতির উদ্যোগ এবং মেয়াদ উত্তীর্ণ যা বহিরাগতের বিষয়টা, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন উদাসীন। কেউ কেউ প্রার্থীদের প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ বলেও মনে করছেন বহিরাগতদের। আমরা যখন প্রচারণার জন্য বিভিন্ন রুমে যাচ্ছি, সেক্ষেত্রে তারা বলছেন যে আমরা আসলে ভোটার না, তো প্রশাসন আরেকটু তৎপর হলে ভালো হতো। অবাধে বহিরাগতদের ক্যাম্পাসে বিচরণ এটি নির্বাচনের জন্য একটি হুমকি স্বরূপ। আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে 33 বছর পরে একটা জাকসু হচ্ছে, এই জাকসুকে আরো বেশি উৎসবমুখর এবং আরো বেশি আমেজপূর্ণ করে তোলার জন্য আচরণবিধি যাতে একটু শিথিল করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন বহিরাগতদের ক্যাম্পাসের আগমন ঠেকাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। আর শিক্ষা জীবন শেষ হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে দেয়া হয়েছে নোটিশ। অবশ্যই যেটা চেষ্টা করব যে যেন সকল যারা শিক্ষার্থী, যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, তারা কেউ যেন হলে না থাকে। আমরা বিশেষ করে যে পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে যে অন্তত যেন নির্বাচনের দিন, অর্থাৎ একটা নোটিশ এই জন্য ইস্যু হয়েছে, কোনো কারণেই কি হতে পারবে না, কেউ এই সময়ের মধ্যে থাকতে পারবে না। 697.56 একর আয়তনে সবুজ ক্যাম্পাসে জাকসু নির্বাচন পরিবেশ হবে নিরাপদ, এমনটাই প্রত্যাশা সবার। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বরাবরই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত গাজীপুরের টঙ্গী। তবে গণ-অভ্যুত্থানের পর থেকে লাগামহীনভাবে চলছে চুরি ছিনতাই। শুধু রাতের অন্ধকারই নয়, খোদ পুলিশের সামনে দিনের আলোতে প্রকাশ্যে চলছে এসব অপরাধ। অলি গলি ছাপিয়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চলে মহাসড়কেও। ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। দিনে দুপুরে অস্ত্র হাতে চলছে ছিনতাই, প্রকাশ্যে লুটে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বাসের থেকে নামার সাথে সাথে 2-3 জন আইসা ছুরি মুড়ি ধরে ফেলছে। আর ওইখানে যদি ওগুলো না দিয়ে দেয় তাহলে মনে করেন পার মারাইয়া হুমকিও দিছে।
রাজধানী ঢাকার প্রবেশমুখ টঙ্গী স্টেশন রোডে হরহামেশে চলছে চুরি ছিনতাই। সড়কে পুলিশের উপস্থিতি থাকলেও মিলছে না নিরাপত্তা। কে চিন্তাই করতেছে ওপেন, এটা মোবাইলে দেখার কিছু না, আমাদের চোখের সামনে হরহামেশা হয়। এখানে আমি নিজে যাব এটার বাধা দিতে, আমার জানের হুমকি আছে, ওদের কাছে ছুরি থাকে, সুইচ গিয়ার থাকে। সকালবেলা আমি মাল কিনতে বাইরে এসেছি বাসার থেকে কিছুক্ষণ হালকা চিপা গলির ভিতরে ঢুকছি, ঢোকার ভিতরে হঠাৎ করে আগে ঠেক দিয়ে আমার বলছে যা আছে সব বাইর কর, না দিমু ভরি নামাইয়া। ভুক্তভোগীদের অভিযোগ, চুরি ছিনতাই বেড়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো নয়। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ভয়ে কাছে যায় না, যদি পরে আবার ওনার উপর আক্রমণ করে, যেন কেউ ভয়ে ধরেও না, দাঁড়া তামসা দেখে। আমি প্রতিনিয়ত সিম রিপ্লেস করি, সবাই একই অভিযোগ যে পিছন দিয়ে একজনের সুইচ গিয়ার ধরছে, সামনে দিয়ে একজনে ধরছে, গলায় একজনে ধরছে, দইরা মোবাইল নিয়ে গেছে। সবচেয়ে মারাত্মক হচ্ছে উপরে, ফ্লাইওভার উপরে, ওইখানে মানুষ যাত্রী নামাই দেয়, নামাই দেওয়ার পরে ওইখান থেকে ছিনতাই করে। আর ওইখানে শুধু চিন্তা নাই, ওইখানে কোপ দেয়। সন্ধ্যা নামলে আরও ভয়ঙ্কর রূপ নেয় শিল্পনগরী টঙ্গী। মহাসড়ক থেকে অলিগলি ছিনতাইকারীদের দৌরত্ব থেকে কোথাও রেহাই নেই। তিনজন ছিনতাইকারী ছিল অটোর ভিতরে, তিনজনের ভিতরে দুইজন, একজন কূপ দিছে, একজনের পার দিছে পোলারে। 7টায় ছুটি হয়েছে আমার, ছুটি হইলে আমি রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। এই মুহূর্তে রানিং একটা গাড়ি আইছে, আয়া হাইরিয়া 4-5 জন লোক আমার ধরছে ধরে হাইরিয়া কয় কি আছে পকেটেতে বাহর। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার কথা স্বীকারও করলেন পুলিশ কর্মকর্তারা। আশ্বস্ত করলেন দ্রুত নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি। প্রতিনিয়ত আমরা এদের এ বিষয়ে অভিযান পরিচালনা করে আসতেছি। আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতেছি। যেখানে এই সমস্ত দেশীয় অস্ত্রের সন্ধান পাওয়া যাবে তাদেরকে আইন আওতায় আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ছিনতাই প্রবণ এলাকাগুলোতে টহল পার্টি কার্যক্রম জোরদার করেছি, ক্রস পেট্রোল করছে, ফুট পেট্রোল করছে, পাশাপাশি কিছু ভিজিলেন্স সার্ভেলেন্স এই কাজগুলো আমরা করছি। শুধু চলতি বছরেই টঙ্গীতে ছিনতাইকারীর কবলে প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছেন শতাধিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কেনা এবং কম্পিউটার খরচ বাবদ 24 লাখ টাকার কোনো হদিস মিলছে না। গত বছর জুনে বরাদ্দ মিললেও স্টোর রুমে উপকরণ পৌঁছায়নি এখনো, অথচ সে মাসেই বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি বরাদ্দের টাকা কোন খাতে ব্যয় হয়েছে তারও কোনো সদুত্তর নেই কারো কাছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চারিদিকে ময়লা আবর্জনায় ভরা, অথচ এসব ময়লা আবর্জনা পরিচ্ছন্নতায় প্রতি বছর আর্থিক বরাদ্দ দেয় সরকার। পরিষ্কার সামগ্রী কেনা বাবদ গেল জুনে 20 লাখ এবং কম্পিউটার খরচ বাবদ আরও 4 লাখ টাকার বরাদ্দ পাওয়া যায়। এরপরও উপকরণ পৌঁছায়নি হাসপাতালের স্টোর রুমে, দেখা যায়নি কোনো সামগ্রীও, অথচ জুন মাসেই বরাদ্দের টাকা উত্তোলন করেছে কর্তৃপক্ষ। সেই 24 লাখ টাকার হিসেব নেই কারো কাছে। নিজস্ব করছে আমরা জানি না, তবে সরকারি টাকা আসলে পরে কিন্তু আসার পরেই যে খরচ করতে হয় এমন না, মানে কাজের সাথে আগের থেকেও টাকা মানে কাজ করা হয়, ফান্ড আসলে পরে ওটা বিল করে তোলা হয়। এই বরাদ্দের এই টাকা কোন কাজে ব্যবহার হয়েছে তারও কোনো সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে, আমরা তাদের কাছে জবাব দেব। তাহলে পরে এই রিসিভ না করে এটা কেমন হলো, সেটার উত্তর টাকাটা কি হলো? আচ্ছা, আমার দেখতে হবে এটা দেখতে হবে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। বরাদ্দের টাকার 9-6 নিয়ে প্রশ্ন তোলেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতা সেমন কোনো আলামতও সদর হাসপাতালে দেখি না। এই টাকাগুলো কিভাবে ব্যবহার হলো, আবার নতুন কম্পিউটার কিনেছে সেরকমটাও দেখলাম না। সারা বাংলাদেশের মতো চুয়াডাঙ্গা স্বাস্থ্য খাতে একের পর এক যে দুর্নীতি অনিয়মের চিত্র আমাদের সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে, সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না, ময়লা আবর্জনা আছেই। সম্প্রতি সদর হাসপাতালের 6টি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। কক্সবাজারে বাকখালী নদী দখলমুক্ত করতে চতুর্থ দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ বিষয়ে আরো জানবো সহকর্মী এহসান আল কুতুবী, সেই খবরগুলো রাখছেন। এহসান, কয়টি স্থাপনা এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে? অভিযানের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন।
সকাল থেকে উচ্ছেদ অভিযান চলছে। আমরা দেখছি গতকালকে যারা পেশকারপাড়ায় উচ্ছেদ আতঙ্কে সড়কে অবস্থান নিয়েছিল তারা আজকেও একইভাবে একেবারে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং অন্যদিকে কিন্তু আজকে এখানেই এখানেই অভিযান চালানোর কথা ছিল, উচ্ছেদ অভিযান, কিন্তু প্রশাসন আজকে অন্যদিকেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং আজকে সকাল থেকে তারা এখানে সড়ক অবরোধ করে সড়ক অবস্থান নিয়েছে নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে কক্সবাজারের এই যে পাশকারা পাড়ার পাশাপাশি পার্শ্ববর্তী যে বড় বাজার রয়েছে সেই বড় বাজারের ব্যবসায়ীরা সকাল থেকে ধর্মঘট পালন করছে এই উচ্ছেদের বিরুদ্ধে। তাদের দাবি হচ্ছে, আমরা সকাল থেকে তাদের কাছ থেকে যেটা জানার চেষ্টা করেছি, তারা যেটা বলছে তারা দীর্ঘদিন ধরে বাপদাদার ভিটেই বসবাস করছে। এখানে নদীর যদি জায়গা থাকে তারা সেই জায়গা যদি এখানে নদীর জায়গা থাকে তাদের সাথে বসে প্রশাসন যাতে উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু তাদের সাথে না বসে দীর্ঘদিনের বসবাসের যে জায়গা এই জায়গা উচ্ছেদ না করার জন্য এবং নদীর পরিমাপ করার জন্য তারা দাবি জানাচ্ছেন। মেসান, ধন্যবাদ আপনাকে। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে 4টি পরিবহনের শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে শুরু হচ্ছে 36 ঘন্টার জন্য চট্টগ্রাম কক্সবাজার রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কর্মসূচি। সৌদিয়া, পূরবী, মার্সা ও স্বাধীন পরিবহনের শ্রমিকদের দাবি, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি দিচ্ছে না। বেশ কয়েকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অভিযোগ করেন, লোকাল বাস চলাচল করলেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। দর্শক, বাস চলাচল যে বন্ধ রয়েছে সেই খবর আরো জানার চেষ্টা করব। চট্টগ্রামে যেতে চাই, আমার সহকর্মী শহীদুল সুমন সেই খবরগুলো রাখছেন। সুমন, বেতন ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বাস মালিকরা কি বলছেন, আর যাত্রীদের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, জানাবেন। ইশরাত, আমরা বাস মালিকদের সাথে আসলে যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে শ্রমিকরা এখানে রয়েছেন। তারা আসলে বলছেন যে দীর্ঘদিনের যেই বৈষম্য বেতন শ্রমিকরা তারা এই কর্মসূচি আসলে পালন করতে সেই প্রথম দফায় কর্মসূচি রয়েছে। আগামীকাল বিকাল পর্যন্ত এই কর্মসূচি দেখছি। এই কর্মসূচি আমি যে 4টি পরিবহন কোম্পানি আসলে বন্ধ, পরিবহনের গাড়ি যখন বন্ধ রয়েছে স্বাভাবিকভাবে সাধারণ যারা কক্সবাজারগামী যাত্রী রয়েছেন তারা বেশ ভোগান্তি করছে। তার বাইকভাবে সাধারণ যারা কক্সবাজারগামী যাত্রী তার বাইক স্বাভাবিক সময় হচ্ছে বৃহস্পতিবার বেশি, ফলে ভোগান্তি পরিবহন না থাকায় ভোগান্তি আমরা বেশ চরমে। অন্যান্য যেসব পরিবহন গুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, তবে সেটি ক্লোজ ডোর না হওয়ায় অনেকেই সেটিতে আসলে বিশ্বাস রাখতে পারছে না। তবে এইসব যানবাহনের সাথে যারা জড়িত রয়েছেন তারা আসলে বলছেন যে যেহেতু আজকে দূরপাল্লার গাড়ি নেই, সেক্ষেত্রে তারা দূরপাল্লার হিসাব করে ক্লোজ ডোর হিসেবে চলাচল করার চেষ্টা করছেন। তারপরে কিন্তু আমরা দেখছি যাত্রী যারা রয়েছেন তারা সেটিতে আসলে বিশ্বাস করতে পারছেন। আমরা একটু কয়েকজন যাত্রীর সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করবো এখানে তারা আসলে কি বলছেন একটু যদি কথা শুনতে চাই। আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, কি অবস্থা, গাড়ি আসলে পাওয়া যাচ্ছে কিনা বা কিভাবে যাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, গরম সেজন্য অসহ্য হয়ে গেছে আর কি। যাত্রীরা ভোগান্তিতে পড়ছে, গরম বেশি, অতিরিক্ত তাপমাত্রা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সদস্যের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।